নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব মাইন্ড ইয়োর গাট বইটা নিয়ে। হ্যাঁ, বইটা লিখেছেন ডায়েটিশিয়ান কেটি স্কারলাটা আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইকোলজিস্ট ডক্টর মেগেন রিহো। আমাদের মূল ফোকাস থাকবে ইরিটেবল বাউল সিনড্রোম, মানে আইবিএস, কিন্তু একটু অন্যভাবে দেখব আমরা। ঠিক, শুধু পেটের সমস্যা হিসেবে নয়, বরং মন আর অন্ত্রের মধ্যে যে একটা আশ্চর্য যোগাযোগ আছে সেই দিকটা তুলে ধরাই মূল উদ্দেশ্য। আচ্ছা, শুরুতেই একটা তথ্য দিই, শুনলে অবাক হতে হয়। বিশ্বের প্রায় 11% মানুষ কিন্তু আইবিএস নিয়ে চলছেন। এটা বিশাল একটা সংখ্যা। আমেরিকাতেই তো প্রায় ৪৫ মিলিয়ন মানুষ। এটা কিন্তু শুধু মাঝে সাঝে পেটে অস্বস্তি না, না না, একদমই না। এটা মানুষের রোজগার জীবন, মানে ধরুন কাজ, সামাজিক মেলামেশা সবকিছুর ওপর ভীষণ প্রভাব ফেলে। অনেকে তো ভয়ে ভয়ে থাকেন কখন বাথরুমে যেতে হয়। ঠিক। আর এই বইটা ঠিক এখানে আলো ফেলার চেষ্টা করেছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই হলো এটা আইবিএসকে শুধু হজমের সমস্যা হিসেবে দেখেনি। তাহলে কিভাবে দেখেছে? মন মানে ব্রেন, অন্ত্র বা গাট আর খাবার, এই তিনটের মধ্যে যে একটা জটিল সম্পর্ক, সেটাকেই সামনে এনেছে। মানে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। একদম, সমস্যাটাকে সামগ্রিকভাবে দেখা আর কি। বইয়ের একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আইবিএসের মূল বৈশিষ্ট্যই হল অন্ত্র আর মস্তিষ্কের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসা। বাহ, এই সংযোগটা বুঝতে পারলেই তো সমাধানের পথটা অনেকটা সহজ হয়ে যায়। ঠিক তাই। তাহলে একটু গোড়া থেকে শুরু করি। আইবিএস আসলে কি? মানে আমরা জানি এটা একটা ক্রনিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা। মানে পেটে ব্যথা থাকে আর মলত্যাগের অভ্যাসে একটা গণ্ডগোল হয়। হ্যাঁ, যেমন ধরুন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, অথবা দুটোই মিলিয়ে মিশিয়ে। কিন্তু এর কারণটা কি? এখানেই কি মন অন্ত্রের সংযোগের ব্যাপারটা আসছে? ঠিক ধরেছেন, এখানেই আসছে অন্ত্র মস্তিষ্কের অক্ষ বা গাট ব্রেন অ্যাক্সেসের কনসেপ্টটা। গাট ব্রেন অ্যাক্সিস। হ্যাঁ, আমাদের অন্ত্রকে কিন্তু অনেকেই মজা করে সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক বলেন। ও, কেন? কারণটা শুনলে চমকে যাবেন। আমাদের শরীরে যে সেরোটোনিন তৈরি হয়, মানে ওই যে মুড ভালো রাখার হরমোন, হ্যাঁ হ্যাঁ। তার ৯০%-এরও বেশি তৈরি হয় এই অন্ত্রে। বলেন কি, ৯০%? হ্যাঁ, আর ডোপামিনেরও প্রায় ৫০%। ভাবুন একবার। আশ্চর্য তো। তো যাদের আইবিএস আছে তাদের ক্ষেত্রে এই অন্ত্র আর মস্তিষ্কের ভেতরের যে যোগাযোগ মানে ফোনাফুনিটা, সেটা প্রায়ই গণ্ডগোল হয়ে যায়, বিশেষ করে যখন মানসিক চাপ বাড়ে। তার মানে টেনশন বা স্ট্রেস হলে? হ্যাঁ, সোজাসুজি পেটের উপর প্রভাব ফেলে। আচ্ছা, এই যে বললেন যোগাযোগে গণ্ডগোল হয়, এটা ঠিক কিভাবে উপসর্গ বাড়ায়? দেখুন, যখন মানসিক চাপ বাড়ে তখন ওই বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা সেটার জন্য শরীর মানে অন্ত্রটা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। ও আচ্ছা। এটাকে বলে ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি। মানে অন্ত্রের ভেতরে স্বাভাবিক যে গ্যাস হচ্ছে বা মুভমেন্ট হচ্ছে, সেটাই তখন মস্তিষ্ক ধরে নেয় যেন বিরাট ব্যথা বা অস্বস্তি হচ্ছে। তার মানে অল্পতেই বেশি অনুভূতি। একদম। শুধু তাই নয় কিন্তু, মানসিক চাপ অন্ত্রের ভেতরের পুরো পরিবেশটাকে বদলে দিতে পারে। কিরকম? যেমন ধরুন, অন্ত্রের ভেতরের যে লাইনিং বা ওয়াল, সেটা একটু বেশি ভেদ্য বা পারমিয়েবল হয়ে যেতে পারে। তাতে কি হয়? তখন কিছু জিনিস যা ভেতরে থাকার কথা, সেগুলো রক্তে মিশে গিয়ে সমস্যা আরও বাড়াতে পারে। আবার ধরুন, অন্ত্রের নড়াচড়া বা গতি মানে মোটিলিটি, সেটাও বদলে যেতে পারে। যার ফলে হয়তো কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দেখা দেয়। ঠিক। আর এমনকি আমাদের অন্ত্রে যে কোটি কোটি উপকারী জীবাণু থাকে মানে মাইক্রোবায়োম, সেটার ভারসাম্যের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ে। তার মানে ব্যাপারটা বেশ জটিল। আচ্ছা, বইটাতে কি এমন বলা আছে যে ছোটবেলার কোনো মানসিক আঘাত বা লম্বা সময় ধরে চলা স্ট্রেস থেকেও পরে আইবিএস হতে পারে? হ্যাঁ, বইটিতে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। শৈশবের কোনো নেতিবাচক অভিজ্ঞতা বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ কিন্তু পরবর্তী জীবনে আইবিএস হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। তার মানে শরীর আর মন আসলেই আলাদা নয়? একেবারেই না। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের চাপ সবই কিন্তু এই অন্ত্র মস্তিষ্কের সংযোগকে প্রভাবিত করতে পারে। এই জন্যই আইবিএস ম্যানেজমেন্টে শুধু ওষুধ নয়, মনটাকে শান্ত রাখা মানে স্ট্রেস কমানোর যে কৌশলগুলো, সেগুলো এত জরুরি। চিকিৎসার প্রসঙ্গে আসি। বইতে একটা টিম বেসড অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, মানে শুধু একজন ডাক্তার নন। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডায়েটিশিয়ান আর দরকার হলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, সবার একসাথে কাজ করার কথা।
এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আইডিয়া। খুব জরুরি এটা, কারণ সমস্যাটাই তো বহুমাত্রিক। কিন্তু খাদ্যাভ্যাসের ভূমিকা নিয়ে কি বলা হয়েছে? প্রায় ৮০% রোগীই তো বলেন যে কিছু নির্দিষ্ট খাবার খেলে তাদের সমস্যা বেড়ে যায়। খাদ্যের ভূমিকা নিঃসন্দেহে বিশাল। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এটা ভীষণভাবে ব্যক্তিগত, মানে ইন্ডিভিজুয়ালাইজড। ব্যক্তিগত মানে? মানে যে খাবারটা একজনের সমস্যা বাড়াচ্ছে সেটা হয়তো অন্য আরেকজনের জন্য বিলকুল ঠিক আছে। ও আচ্ছা। বইটাতে কয়েকটা প্রধান ডায়েটারি অ্যাপ্রোচ বা খাদ্যাভ্যাসের পদ্ধতির কথা আছে, যেমন লো ফডম্যাপ ডায়েট, নাইস আইবিএস ডায়েট, গ্লুটেন ফ্রি ডায়েট, এইসব। এর মধ্যে কোনটা বেশি কার্যকরী? দেখুন, লো ফডম্যাপ ডায়েট নিয়ে গবেষণা সবচেয়ে বেশি হয়েছে এবং এটা অনেকের ক্ষেত্রেই উপসঙ্গ কমাতে সাহায্য করে দেখা গেছে। লো ফডম্যাপ, এই ফডম্যাপ জিনিসটা আসলে কি? একটু সহজ করে বললে ভালো হয়। হ্যাঁ, সহজ কথায় বললে ফডম্যাপ হলো কিছু নির্দিষ্ট ধরনের কার্বোহাইড্রেট, আমাদের ছোট অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র এদের ঠিকমতো হজম বা শোষণ করতে পারে না। আচ্ছা। ফলে এরা সোজাসুজি চলে যায় আমাদের বৃহদন্ত্রে। সেখানে যে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে তারা এদের পেয়ে মহা উৎসাহে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু করে দেয়। মানে সেগুলোকে ভেঙে গ্যাস তৈরি করতে থাকে। এর ফলে গ্যাস হয়, পেট ফুলে ওঠে, ব্যথা হয়, বিশেষ করে যাদের অন্ত্রটা আগে থেকেই সংবেদনশীল। অনেকটা যেন কিছু অন্ত্রের জীবাণুর জন্য ফাস্টফুড। ইন্টারেস্টিং। তারা খুব তাড়াতাড়ি এগুলো খেয়ে ফেলে আর প্রচুর গ্যাস তৈরি করে। তার মানে লো ফডম্যাপ ডায়েটে এই খাবারগুলো বাদ দিতে হয়? এটা কি খুব কঠিন একটা ডায়েট? দেখুন, এই ডায়েটের প্রথম একটা ধাপ থাকে এলিমিনেশন ফেজ। তখন ফোডম্যাপ বেশি আছে এমন খাবারগুলো কিছুদিনের জন্য সাধারণত 2 থেকে 6 সপ্তাহ বাদ দিতে হয়। এটা নিশ্চয়ই একটু কঠিন। তালিকাটা তো বেশ লম্বা শোনা যায়। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে একটু রেস্ট্রিকটিভ মনে হতে পারে। এরপর ধীরে ধীরে যেটাকে বলে রিইন্ট্রোডাকশন ফেজ, সেখানে একটা খাবার অল্প পরিমাণে আবার চালু করে দেখা হয় কোনটা শরীর নিতে পারছে, কোনটা পারছে না। তারপর? সব শেষে যা যা সহ্য হচ্ছে সেগুলো দিয়ে নিজের সহ্য ক্ষমতা অনুযায়ী একটা লম্বা সময়ের জন্য ডায়েট প্ল্যান তৈরি করা হয়, মানে পার্সোনালাইজেশন ফেজ। এটা কি একা একা করা সম্ভব, নাকি ডায়েটিশিয়ানের সাহায্য লাগবেই? সত্যি বলতে একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, কারণ তারা ঠিক মতো গাইড করতে পারেন। তবে বইটাতে একটা ফ্লেক্সিবল ফোডম্যাপ অ্যাপ্রোচের কথাও বলা হয়েছে। সেটা কিরকম? সেটা হয়তো এতটা কঠোর নয়, মানে নিজে নিজে চেষ্টা করার জন্য একটু সহজ হতে পারে। এছাড়াও কিছু সাধারণ নিয়ম মেনে চললেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। যেমন কয়েকটা উদাহরণ যদি দেন। অবশ্যই। যেমন ধরুন, চেষ্টা করা রোজ মোটামুটি একই সময় খাবার খাওয়ার। খাবার বাদ দিলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে অনেক সময় সমস্যা বাড়ে। আচ্ছা, আর জলের ব্যাপারটা? হ্যাঁ, পর্যাপ্ত জল পান করা খুব জরুরি। দিনে অন্তত 8 গ্লাস। আর খুব বেশি ফ্যাট বা তেল মশলাযুক্ত খাবার একটু এড়িয়ে চলাই ভালো। আর ফাইবার? ওটা নিয়েও তো অনেক কথা হয়। ফাইবারটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একটু ট্রিকি। বিশেষ করে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার, যেমন ধরুন ইসুপগুল বা সাইলিয়াম হাস্ক, সেটা শুরুতে অল্প পরিমাণে চেষ্টা করা যেতে পারে। ফাইবার কিন্তু একবারে বেশি খাওয়া উচিত নয়, ধীরে ধীরে বাড়াতে হয়, না হলে হিতে বিপরীত হতে পারে। বোঝা গেল। তাহলে খাবার তো একটা বড় দিক, কিন্তু আমরা যেহেতু বারবার মন আর অন্ত্রের সংযোগের কথা বলছি, মানসিক স্বাস্থ্যের যত্ন, স্ট্রেস কমানো, এগুলোর উপরে তো বইটাতে জোর দেওয়া হয়েছে। অবশ্যই, এটা তো আইবিএস ম্যানেজমেন্টের একটা স্তম্ভ বলা যেতে পারে। বইটাতে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি, গাট ডিরেক্টেড হিপনোথেরাপি আর নানা রকম রিল্যাক্সেশন বা মেডিটেশন কৌশলের কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এগুলো কিভাবে সাহায্য করে? এগুলো কিন্তু সরাসরি ওই অন্ত্রমস্তিষ্কের যে সংযোগ বা অ্যাক্সেস, সেটাকে উন্নত করতে সাহায্য করে। সিবিটি জিনিসটা কিভাবে কাজ করে একটু বলবেন? সিবিটি মূলত সাহায্য করে আমাদের নেতিবাচক চিন্তার ধরনগুলোকে চিনতে এবং সেগুলোকে বদলাতে। ধরুন, কারো আইবিএস আছে আর সে সবসময় ভাবছে এই আইবিএস আমার জীবনটা শেষ করে দিল, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, এরকম ভাবনা তো আসতেই পারে। সিবিটি শেখায় এই ভাবনাটাকে ধরতে, যাচাই করতে এবং তারপর একটা বাস্তবসম্মত বিকল্প ভাবনা তৈরি করতে। যেমন, আইবিএস একটা চ্যালেঞ্জ ঠিকই, কিন্তু আমি এটা সামলাতে শিখতে পারি, এর সঙ্গে মানিয়ে চলতে পারি।
বইটাতে একটা ক্যাচ চেক চেঞ্জ পদ্ধতির কথাও বলা আছে। ইন্টারেস্টিং। চিন্তাটাকে ধরা, যাচাই করা, বদলে ফেলা। একদম। আর এই গাট ডিরেক্টেড হিপনোথেরাপিটাও খুব কার্যকর। এটা কিরকম থেরাপি? এটা এক ধরনের বিশেষ হিপনোসিস। এটা সরাসরি অন্ত্রের কাজকর্ম আর সংবেদনশীলতা কমানোর উপর ফোকাস করে, এবং ক্লিনিক্যাল ট্রায়ালে এটা কিন্তু বেশ সফল প্রমাণিত হয়েছে। কিছু ক্ষেত্রে ওষুধের থেকেও ভালো ফল পাওয়া গেছে। বলেন কি? তার মানে শুধু ডায়েট বা ওষুধ নয়, মনটাকে ঠিক রাখার কৌশলগুলো সমান জরুরি। ভীষণ জরুরি। ওই যে কিছু সহজ রিল্যাক্সেশন কৌশলের কথা বললেন, যেমন একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কৌশল হলো ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং, মানে পেট থেকে গভীর শ্বাস নেওয়া। সেটা কিভাবে করে? যখন আমরা স্ট্রেসে থাকি, আমাদের শ্বাস খুব দ্রুত আর অগভীর হয়ে যায়, তাই না? বুকের ওপর থেকে নিই। কিন্তু যদি ধীরে ধীরে পেট ফুলিয়ে গভীর শ্বাস নেওয়া যায়, নাক দিয়ে শ্বাস নিয়ে পেটটা ফোলানো, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়া, হ্যাঁ, এটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, মানে শরীরটাকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়, শান্ত করে। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়। দারুণ তো। এছাড়াও মাইন্ডফুলনেস বা মনোযোগের অভ্যাস, মানে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া, হালকা ব্যায়াম করা বা ধরুন একটু প্রকৃতির কাছাকাছি সময় কাটানো, এগুলো স্ট্রেস কমাতে আর অন্ত্রকে শান্ত রাখতে খুব সাহায্য করে। তার মানে ওই যে একটা চক্র তৈরি হয়, পেটের সমস্যার জন্য মানসিক চাপ, আবার চাপের জন্য পেটের সমস্যা বেড়ে যাওয়া, সেটা ভাঙতে এগুলো সাহায্য করে। একদম। ওই জিআই স্ট্রেস সাইকেলটা ভাঙা খুব দরকার। আচ্ছা, বইটাতে আমাদের অন্ত্রের ভেতরে থাকা জীবাণু, মানে গাট মাইক্রোবায়োম নিয়েও তো আলোচনা আছে। এই ব্যাপারটা আজকাল খুব শোনা যায়। হ্যাঁ, গাট মাইক্রোবায়োম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আসলে কি? সহজ করে বললে, আমাদের অন্ত্রে, বিশেষ করে বৃহদন্ত্রে, আক্ষরিক অর্থে ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব বাস করে, মানে বিলিয়নের পরেও 12টা শূন্য। বাপরে! হ্যাঁ, এদের বেশিরভাগই ব্যাকটেরিয়া, তবে ভাইরাস, ছত্রাকও আছে। এই সমস্ত অণুজীব আর তাদের জিনগত উপাদান সব মিলেই হল গাট মাইক্রোবায়োম। আর এটা কিন্তু প্রত্যেকের জন্য একদম ইউনিক, অনেকটা আঙুরে ছাপের মতো। এরা কি করে? এরা যে শুধু হজমে সাহায্য করে তাই নয়, এরা ভিটামিন তৈরি করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে তৈরি হতে সাহায্য করে, এমনকি কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা আমাদের মস্তিষ্কের কাজ এবং মেজাজকেও প্রভাবিত করতে পারে। তার মানে এদের সুস্থ রাখাটা খুব দরকারি। ভীষণ দরকারি। এদের মধ্যেকার ভারসাম্যহীনতা, যেটাকে বলে ডাইসবায়োসিস, সেটা আইবিএস সহ অনেক স্বাস্থ্য সমস্যার সাথেই যুক্ত থাকতে পারে। তাহলে এদের ভালো রাখার উপায় কি, বিশেষ করে যাদের আইবিএস আছে? এদের ভালো রাখার মূল চাবিকাঠি হল আমাদের খাদ্যে বৈচিত্র্য আনা। যত বিভিন্ন ধরনের উদ্ভিদভিত্তিক খাবার খাওয়া যায়, মানে ফল, সবজি, ডাল, নানা রকম শস্য, বাদাম, বীজ, তত ভালো। কেন? কারণ এগুলোর মধ্যে থাকা ফাইবারগুলো হল প্রিবায়োটিক, মানে উপকারী জীবাণুদের খাবার। যত রকমের খাবার তত রকমের জীবাণু খুশি থাকবে আর কি। তবে নতুন খাবার ধীরে ধীরে যোগ করা ভালো। প্রোবায়োটিক, সেটার কি ভূমিকা? প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, যেমন ধরুন কিছু ফার্মেন্টেড বা গাজনযুক্ত খাবার খাওয়া যেতে পারে, যদি শরীর সেটা সহ্য করে। তবে প্যাকেটের গায়ে দেখে নিতে হবে তাতে জীবন্ত জীবাণু আছে কিনা। আচ্ছা, আর কিছু? এছাড়াও পর্যাপ্ত ঘুম খুব দরকার, কারণ ঘুমের অভাব মাইক্রোবায়োমের ওপর খারাপ প্রভাব ফেলে। আর অবশ্যই নিয়মিত শরীরচর্চা করা। শরীরচর্চা করলে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে। ভাব, অনেক কিছু জানার আছে তাহলে। কিন্তু এত সব জানার পরেও বইটাতে কি এমন কোনো সতর্ক বার্তাও আছে যে পেটের সমস্যা মানেই কিন্তু সবসময় আইবিএস নাও হতে পারে? হ্যাঁ, এবং এটা জানাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। বইটাতে আইবিএস মিমিকার্স বা আইবিএস এর মতো দেখতে কিন্তু আসলে অন্য রোগ, এমন কিছু কন্ডিশনের কথা বলা হয়েছে। মানে একই রকম উপসর্গ? একদম। উপসর্গগুলো প্রায় একই রকম হতে পারে, কিন্তু রোগটা ভিন্ন এবং তার চিকিৎসাও ভিন্ন। যেমন কি কি রোগ আইবিএস এর মতো উপসর্গ তৈরি করতে পারে, যদি কয়েকটা উদাহরণ দেন? অবশ্যই। যেমন ধরুন সিলিয়াক ডিজিজ, এটাতে গ্লুটেন নামক প্রোটিন সহ্য হয় না। অথবা ইনফ্ল্যামেটরি বাউয়েল ডিজিজ বা আইবিডি, যার মধ্যে পড়ে ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস। এগুলো কিন্তু আইবিএসের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রোগ। ওহ, আর স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা সিবো হতে পারে,
যেখানে ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বা ধরুন জিয়ারডিয়ার মতো কোনো পরজীবী সংক্রমণ। তার মানে পেটে ব্যথা, গ্যাস, বাথরুমে সমস্যা হলেই ধরে নেওয়া চলবে না যে এটা আইবিএস? একেবারেই না। এমনকি পিত্তরসের সমস্যা, বাইল অ্যাসিড ডায়রিয়া বা অগ্ন্যাশয়ে ঠিকমতো কাজ না করা, এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, এগুলো থেকেও কিন্তু আইবিএসের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাহলে তো সঠিক রোগ নির্ণয় বা ডায়াগনোসিসটা ভীষণ জরুরি। একদম। শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা ঠিক নয়। এই জন্যই নিজের শরীরের প্রতি মনোযোগ দেওয়াটা খুব দরকার, আর ডাক্তারের সাথে সব সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করাটাও জরুরি। প্রয়োজনে সঠিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এ কথা বলার উপর খুব জোর দেওয়া হয়েছে। একটা খুব ভালো কথা আছে, নো ওয়ান নোজ ইয়োর বডি বেটার দেন ইউ। আপনার শরীরকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না। ঠিক। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, মূল কথাটা দাঁড়াচ্ছে আইবিএস একটা বেশ জটিল অবস্থা। এটা শুধু আমাদের অন্ত্রকে নয়, মনকেও গভীরভাবে প্রভাবিত করে। হুম। আর এর কার্যকরী ব্যবস্থাপনার জন্য একটা ব্যক্তিগত মানে পার্সোনালাইজড আর সামগ্রিক বা হোলিস্টিক পথ ধরতে হবে। ঠিক তাই। যেখানে সঠিক খাদ্যাভ্যাস থাকবে, মানসিক চাপ নিয়ন্ত্রণের নানা কৌশল থাকবে, আর প্রয়োজনে সঠিক চিকিৎসা। আর পাশে থাকবে একটা সাপোর্টিভ চিকিৎসক দল, তাই তো? একদম। গ্যাস্ট্রোএন্ড্রোলজিস্ট, ডায়েটিশিয়ান, মেন্টাল হেলথ প্রফেশনাল, সবাই মিলে। আর একটা বিষয় আপনি বললেন, জ্ঞানী শক্তি। হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার। নিজের শরীরকে বোঝা, তার সিগন্যালগুলো ধরতে পারা, নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জানা, আর বিশেষজ্ঞদের সাথে একটা টিম হিসেবে কাজ করা, এটাই কিন্তু ভালো থাকার আসল রাস্তা। বইটার ওই কথাটা আবার মনে করিয়ে দিই, ইউ আর দি এক্সপার্ট অ্যাবাউট ইয়োর বডি। একদম। পরিশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। বলুন। আমরা তো এমন একটা সময়ে বাস করি যেখানে খাওয়ার নিয়ে নানা রকম ভয়, মানে ফুড ফিয়ার বা ওজন নিয়ে অতিরিক্ত চিন্তা, এগুলো আমাদের প্রায়ই ঘিরে থাকে। বইটাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে যাদের পেটের সমস্যা থাকে তাদের মধ্যে খাওয়ার ব্যাপারে একটা অস্বাভাবিক আচরণ বা ডিসঅর্ডার্ড ইটিং তৈরি হওয়ার ঝুঁকি থাকে। অনেকে হয়তো উপসর্গের ভয়ে দরকারি খাবারও বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা একটা সমস্যা বটে। তো এই পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদের অন্ত্রের স্বাস্থ্যের যত্ন নিতে পারি, কিন্তু সেটা করতে গিয়ে আমাদের মানসিক শান্তিটা যেন বিঘ্নিত না হয়? মানে শুধু উপসর্গ কমানোর দিকে বা খুব বেশি খাদ্য নিয়ন্ত্রণের দিকে না ঝুঁকে কিভাবে শরীরের কথা শুনে, মানে ইনটুইটিভ ইটিংয়ের মাধ্যমে একটা ভারসাম্য খুঁজে পাওয়া যায়? এটা হয়তো আইবিএস ব্যবস্থাপনার একটা খুব জরুরি দিক, কিন্তু অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, কি বলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সত্যি ভাবার মতো। শারীরিক আর মানসিক দুটো সুস্থতাই তো দরকার।